একবার যদি মন থেকে উঠে যায় তাহলে সেটা আর কখনোই সম্ভব হয় না মনের ভিতরে নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সন্ধ্যার নাস্তা বানাচ্ছি এখানে। বাসায় তেমন কোনো কিছু বানাতেও ইচ্ছা করতেছিল না, আর প্রচুর পরিমাণেও ক্ষুধা লাগছিল, যার কারণে বাইরে থেকে আজকে নাস্তাটা কিনে নিয়ে আসছি। তো আজকে বাসায় হচ্ছে ঝালমুড়ি বানাচ্ছি, বুট, চানাচুর, শসা, লেবু, টমেটো সবকিছু দিয়ে, এরকম সবকিছু দিয়ে ঝাল ঝাল করে মুড়ি মাখা খেতে ইচ্ছে করতেছে, এই জন্যই হচ্ছে মাখাচ্ছিলাম। তো এখানে সবকিছু দিয়ে হচ্ছে আমি এখন মাখিয়ে নিলাম। এর মধ্যে এখন সরিষার তেল দিয়ে দিব। শুধু চানাচুর দিয়ে মাখালেও খাওয়া যেত, কিন্তু আজকে হঠাৎ করে কেন জানি মন চাচ্ছিল বুট কিনে নিয়ে আসি, বুট দিয়ে আর চানাচুর দিয়ে একসাথে মিক্সড করে মাখাবো। তো যাই হোক, তো এখানে সবকিছু মাখানোর পরে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। কিছুদিন আগে খালামণিদের বাসায় গিয়েছিলাম, তো ওই দিন খালামণি হচ্ছে কিসের যেন রোজা ছিল, তো ওই উপলক্ষে সন্ধ্যার ইফতারিতে আর কি মুড়ি মাখাইছিল। এত মজা হয়েছিল, একটু ঝাল ঝাল, আবার লেবু দেওয়ার কারণে টক টক লাগছিল, খেতে অনেক ভালো লাগছিল। সাথে অবশ্য উনি হচ্ছে আলুর চপ, বেগুনি, তারপরে পেঁয়াজও এগুলো দিছিল, কিন্তু আমি ওগুলো আনিনি, কারণ এমনিতেই তো ঝালমুড়ি প্রচুর পরিমাণে গ্যাস, তার কারণে আরো যদি ওগুলো খাই তাহলে তো আরো গ্যাসের সমস্যা হবে, এই জন্য আর ওইগুলো ভাজা পোড়া দিইনি, যতটুকু দেওয়ার দিয়েছি। তো মুড়িটা মাখানোর পরে হচ্ছে কিছু পরিমাণে মুড়ি মাখানো নিয়ে হচ্ছে আমি পাশের বাসার যে মামানি আছে ওনারে দিয়ে আসতে যাচ্ছি। উনি অনেক সময় অনেক কিছু আমার বাসায় দিয়ে যায় আমার ছেলেটার জন্য, তো আমার তেমন কোনো কিছু দেয়া হয় না, কারণ আমি বাসায় তেমন কোনো কিছু রান্নাও করি না যে দিয়ে খাবো। তো আজকে ভাবলাম যে হয়তো মুড়ি মাখাইছি তাহলে একটু দিয়ে আসি। ওনাদের বাসায় মুড়িটা দিয়ে এসে তারপরে এখন আমি খেয়ে নিচ্ছিলাম। ছেলেকে 2-3 বার দেওয়ার পরও বলতেছে আমি খাবো না, ঝাল লাগতেছে। এরপরে বাকি মুড়িগুলো আমি একা খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করার পরে বেশ অনেকটা সময় হাতে ছিল, কোনো কাজকর্ম ছিল না, তো ওই সময় হচ্ছে কিছু ভিডিও এডিটিং করার ছিল, সেগুলো করে রেখে তারপরে হচ্ছে ইশারায় নামাজটা পড়ে চলে আসছি রান্না বাড়া করার জন্য। তো চাউলটা ধুয়ে হচ্ছে আমি এখানে বসিয়ে দিলাম, চুলায় ভাতটা বসিয়ে দিয়ে আরেক চুলায় হচ্ছে আমি এখানে পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো আজকে ভেজে তারপরে ভুনা করব, আর হচ্ছে মাছ রান্না করব। আজকে এমন একটা মাছ রান্না করব যে মাছটা আসলে রান্না করার পর খেতে পারবো কি না সন্দেহ ছিল। মাছটা কিনে আনার পর থেকেই আমার কেমন যেন খুঁত লাগতেছিল মনের ভিতরে যে এই মাছটাকে আদৌ খেতে পারবো কিনা, বা মাছটা যেটা আমি ভেবে কিনে নিয়ে আসছি ওইটা কিনা। যাই হোক, আনার পরে তো আর রান্না বাড়া করা হয়নি, আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি, দেখি খাওয়া যায় কিনা। তবে আমি রান্নাটা করতেছিলাম ঠিকই, কিন্তু মনে মনে ভাবছিলাম এটা হয়তো বা রান্না করার পর আর খেতে পারবো না। পটলটা ভেজে নেওয়ার পর এখানে আমি মশলাটা কষিয়ে ওর ভিতরে হচ্ছে পটলটা দিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে কিছুক্ষণ জাল করে যখন নামিয়ে নিচ্ছি, পটল ভাজিটা হয়ে গেছে। এরকম আঠালো আঠালো করে পটল ভাজি করে না খেতে ভালো লাগে। অনেক দিন পরে এইভাবে পটল ভেজে বোনা করে খাওয়া হলো। মাঝখানে অনেকবার পটল আনা হয়েছে, দেখা গেছে যে কোনো মাছ দিয়ে ঝোল রান্না করছে কিংবা এমনিই ভেজে খাইছি, ভিতরে কোনো ঝোল নেই, একদম মাখা মাখা একটা ভাব, আর উপর দিয়ে তেল উঠে গেছে। এখন এটাকে হচ্ছে আমি নামিয়ে নিয়ে মাছগুলো ভেজে নিব। এই মাছগুলো আমি রান্নাটাই পুরোপুরি করছিলাম অনীহা নিয়ে, একেবারে ইচ্ছা ছিল না, আর কোনো রকমে আর কি রান্না করছিলাম, যে যদি না খেতে পারি তাহলে তো ফেলেই দেয়া লাগবে, তাহলে আর এত শখ করে রান্না করার কি আছে। এই মাছটা বাজার থেকে যখন কিনতেছিলাম তখন দোকানদার বলছে এটা সুরমা মাছ, তো আমি আর ধরে দেখিনি, বাসায় আনার পরে যেন কেমন লাগতেছিল যে সুরমা মাছ কি এত বড় হয়। এর আগে কখনো সুরমা মাছ এত বড় আমি দেখিনি, খাইছি অনেকবারই, ছোটবেলা থেকে কম বেশি দেখা হয়েছে, খাওয়া হয়েছে, কিন্তু এত বড় হয় সেটা আমার কখনো জানা ছিল না। আবার ভাবতেছিলাম যে এটা কি চাষের সুরমা মাছ কিনা, আর সুরমা মাছ চাষ হয় কিনা সেটাও আমার জানা ছিল না। তো যাই হোক, রেখে তো দিয়েছিলাম, তো আজকে বের করছি রান্না করার জন্য। মাছটা কাটার পরে দেখলাম পেটের ভিতরে ডিম হয়েছে, তো ওইভাবেই হচ্ছে পিস পিস করে কেটে নিলাম, আর একটু মোটা মোটা করেই কাটছিলাম। তো ভালোভাবে ভেজে নিয়ে তারপরে এখন আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। যদিও এখানে কিছু কিছু মশলা আমি আজকেই পাটায় বেটে দিছি, রান্না যাই করি খেতে পারলে তো খেলোই, আর না খেতে পারলে তো আর কিছু করার নেই। একটু ভালো করার জন্যই চেষ্টা করছিলাম রান্না করার পরে তো আর আমি খাইনি, লবণ দেখার জন্য একটু টেস্ট করছিলাম, আমার কাছে ভালো লাগছিল, কিন্তু মাছটা কিরকম লাগবে সেটা তো আর জানা ছিল না। আপনাদের ভাইয়া খাওয়ার সময় নিয়েও হচ্ছে বলতেছিল যে এটা কি মাছ খাচ্ছি, পরবর্তীতে নাকি খাওয়ার পরে ওর কাছে অনেক ভালো লাগছে। রুমের ভিতরে এসে আমাকে বলতেছে তুমি আজকে কি মাছ আনছো। মাছটা যখন আমি প্লেটে নিয়েছি তখনও আমার কাছে কেমন যেন মনে হচ্ছিল, কিন্তু খাওয়ার পর অনেক ভালো লাগছে। তখন আর কি মনের ভিতরে যেটা খুঁতখুঁতানি ভাব ছিল ওইটা দূর হয়ে গেছে। তো এখানে তরকারি তো প্রায় হয়ে আসছে, আমি এদিকে কিছু জিরা ভেজে নিয়েছিলাম ওর উপরে দিয়ে দেওয়ার জন্য, সেগুলো গুঁড়ো করে নিচ্ছিলাম। এখন জাস্ট একটু জিরার গুঁড়ো আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। একটা ঝোল রাখবো না, একটু আঠালো আঠালো ভাব রাখবো, যার কারণে আর একটু কমিয়ে নিচ্ছি। এর পরবর্তীতে যে আরো একটা মাছ আছে ওইটা যেদিন আমি রান্না করব ওই দিন একদম সম্পূর্ণ মশলা পাটায় বেটে মনোযোগ সহকারে অনেক সুন্দর করে রান্না করব, যাতে আজকের তরকারিটার চাইতে ওই দিনের তরকারিটা আরো বেশি ভালো হয়, যেহেতু মাছটা অনেক ফ্রেশ এবং খেতেও অনেকটা ভালো। পরের দিন দুপুরবেলা যখন আমি খাইছি আমার কাছে খুবই ভালো লাগছিল, আর আপনাদের
তোমাদের ভাই একমাত্র গরুর মাংস ছাড়া আর কোনো তরকারি বাসি সে একবারের ডা আর একবার খাবে না। পরের দিন দুপুরবেলা আমার সাথে সেই তরকারিটা দিয়ে ভাত খাইছে। তো এই তোমার তরকারি রান্না করা শেষ, উপর দিয়ে ভাজা জিরের গুঁড়ো আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। তো কেমন হলো রান্নাটা সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।